ফিরে এলাম বন্ধুরা এক নতুন ভিডিওতে। আজ আমি তোমাদের মাধ্যমিক যে সিলেবাসে রয়েছে আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি তা নিয়ে আলোচনা করতে চাই। তো বন্ধুরা, তার আগে তোমাদের একটা কথা বলে রেখে যেতে চাই। বিশ্বব্যাপী করোনা গ্রাস যাদেরকে পৃথিবী থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল তোমার আমার কাছ থেকে, তাদের জন্য একটু কৃতজ্ঞতা প্রকাশ করি। এইরকম একজন কবি হলেন শঙ্খ ঘোষ, যাকে করোনা ছিনিয়ে নিয়েছিল। আজ আমরা সেই শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির উৎস, কবি পরিচিতি, প্রেক্ষাপট, বিষয়বস্তু, সমাজের বুকে বার্তা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, তার আগে কথা দিচ্ছি তোমাদেরকে, এই চ্যানেলে আসা আমাদের মূল উদ্দেশ্য হলো তোমাদেরকে শিক্ষা দান করা, যদি তোমরা আমাদের পাশে সবসময় থাকো। চলো আমরা মূল ভিডিওতে ফিরে যাই। তো বন্ধুরা, প্রথমে আমি আলোচনা করতে চাই শঙ্খ ঘোষ যে তোমাদের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি লিখেছেন তার সম্পর্কে দু চার লাইন তোমাদেরকে বলে যেতে চাই। তো শঙ্খ ঘোষের জন্ম বাংলাদেশে চাঁদপুর গ্রামে। কবি শঙ্খ ঘোষের আসল নাম কিন্তু শঙ্খ ঘোষ নয়, এর পরিচিতি নাম হলো শঙ্খ ঘোষ, আসল নাম হলো চিত্তপ্রিয় ঘোষ। লোকে তাকে শঙ্খ ঘোষ নামেই বেশি চেনে। এই শঙ্খ ঘোষের জন্ম 1932 সালে বাংলাদেশে চাঁদপুর গ্রামে। শঙ্খ ঘোষ বিভিন্ন কাব্যগ্রন্থ লিখেছেন। তিনি লিখেছেন বাবরের প্রার্থনা, তুমি তো তেমন গৌরী নও, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, জলেই পাষাণ হয়ে আছে প্রভৃতি কাব্যগ্রন্থ তিনি লিখে আমাদের কাছে স্মরণীয়। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি জলেই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। জলেই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থটি তিনি প্রকাশ করেন 2004 সালে। প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে তিনি এটা লিখলেন? তো চলো আমরা একটা ইতিহাসের দিকে তাকাই। ভারতবর্ষ তথা বিশ্ব ইতিহাসের দিকে তাকালে আমরা কিছু ধ্যান ধারণা পেয়ে যাব। আমাদের ভারতবর্ষের বুকে ঘটে গেছিল 1999 সালে কার্গিল যুদ্ধ। 2000 আগে পর্বে 1998 সালে পাকিস্তান 6টি পরমাণু বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল। 2001 সালে নিউ ইয়র্ক এর 110 তলা জমজ টাওয়ার বিশ্ব বাণিজ্য কেন্দ্র সন্ত্রাসবাদী লাদেনের হাতে বিস্ফোরিত হয়েছিল। দুটি বিমান সেখানে নিয়ে আচমকা ধাক্কা দেয়, ধ্বংস হয়ে যায় 110 তলার বাড়িটি। আফগানিস্তানে লাদেনকে ধরার জন্য, ওসামা বিন লাদেনকে ধরার জন্য বোমা নিক্ষেপ। চারিদিকে এইরকম বিশ্বব্যাপী একটা সন্ত্রাসবাদের মোকাবিলায় তিনি লিখলেন হাতে কলম নিয়ে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি। বিষয়বস্তু কি আছে কবিতায়? তিনি প্রথমেই বলেছেন যে আমাদের চারপাশে ধস, আমাদের চারপাশে একটা বিপর্যয় পরিস্থিতি। আমাদের ডান পাশে ধস, বাঁয়ে গিরিখাত, মাথার উপর বোমারু বিমান, পায়ে পায়ে হিমানির বাঁধ। দ্বিতীয় জায়গায় এসে তিনি কি দেখালেন? রাষ্ট্রনায়কদের নাশকতামূলক কাজে যেন আমাদের পৃথিবীতে শান্তি নেই, তাই তিনি আমাদের কি বললেন? লিখলেন কলম হাতে নিয়ে, আমাদের পথ নেই, ছড়ানো রয়েছে শিশুদের সব আমাদের কাছে দূরে। সাবধান বাণী, কবি নির্দেশ বাণী কি দিয়েছেন? কবি নির্দেশ বাণী দিয়েছেন আয় আরো বেঁধে বেঁধে থাকি। আজকে দেশ জুড়ে করা, বিশ্ব জুড়ে ক্ষমতা মারবান মানুষদের মারণাস্তে সাধারণ মানুষের জায়গা নেই, তারা ইতিহাসের পাতায় তাদের স্থান নেই। তাই কবি লিখলেন আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি বারমাস। পৃথিবী হয়তো বেঁচে আছে বা মরে গেছে, এটাই সন্দেহ। তাই কবি বলছেন যে সাধারণ মানুষের যেখানে অস্তিত্ব নেই, সাধারণ মানুষ যেখানে জায়গা নেই, সাধারণ মানুষের যখন ইতিহাসের স্থান হয় না, সাধারণ মানুষ যেখানে নিজেদের মতো বাঁচতে পারে না, তাদের জায়গা কোথায়? কবি শেষ প্রান্তে এসে আশার আলো শুনিয়েছেন। কি বলেছেন? তবু তো কজন আছি বাকি, আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবি এই সাবধান বাণী শোনালেন আমাদের কাছে। একমাত্র মানব বন্ধন ছাড়া যে আমাদের মুক্তি নেই, কবি এই আশার আলো আমাদের কাছে সঞ্চারিত করলেন। সমাজের বুকে কি বার্তা দিলেন কবি? আজকেও আমরা এই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছি,
আজকেও বিশ্বব্যাপী ইতিহাসের দিকে আমরা তাকালে দেখতে পাচ্ছি ইউক্রেন বনাম রাশিয়ার লড়াই চলছে। তাহলে এই অবস্থায় আমাদের করণীয় কি? একমাত্র করণীয় হলো আমাদের মানববন্ধন। তাই কবি লিখলেন আয় আরো বেঁধে বেঁধে থাকি। বন্ধুরা, আমরা কবি পরিচিতি, কবির কাব্যগ্রন্থ, কবিতার বিষয়বস্তু, প্রেক্ষাপট এবং সমাজের বুকে কি বার্তা তা নিয়ে আলোচনা করলাম। তো কবি শঙ্খ ঘোষ কবিতার মধ্যে কি বলেছেন চলো আমরা দেখে নিই। তো তিনি প্রথমেই কি বলেছেন না, আমাদের মানববন্ধনে কেন আবদ্ধ থাকা আজ প্রয়োজন। এর ব্যাখ্যা হিসেবে তিনি কি বলছেন না, আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু বিমান, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের ডান পাশে ধস, ধস মানে হচ্ছে ধ্বংসের যে চালচিত্র, সেটাকে তিনি বুঝিয়েছেন। বাঁয়ে গিরিখাত, গিরিখাত হলো দুটি পর্বতের মাঝখানে সরু যে খাত, সেটা গিরিখাত, অর্থাৎ ধ্বংসের চালচিত্র হিসাবে তিনি এটাকেও ব্যবহার করেছেন। আমাদের মাথায় বোমারু, বোমারু শব্দের অর্থ যে বিমান থেকে বোমা বর্ষণ করা হয়, সেই বোমারু শব্দের মাধ্যমে তিনিও ধ্বংসের দিক উল্লেখ করলেন। পায়ে পায়ে হিমানির বাম, হিমানির বাম অর্থাৎ মৃত্যুমুখী যে হিমবাহ খাত, সেটাকে তিনি বলছেন হিমানির বাম, যা ধ্বংসের চিত্র হিসাবে তিনি তুলে ধরলেন। রাষ্ট্রনায়কদের নাশকতামূলক কাজের উদাহরণ হিসাবে তিনি কি বললেন, আমাদের পথ নেই, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। অর্থাৎ তিনি বললেন আমাদের রাষ্ট্রনায়কদের দ্বারা আমাদের পথ নেই সাধারণ মানুষের, আমাদের ঘর গেছে উড়ে, অর্থাৎ সাধারণ মানুষের আশ্রয় স্থান নেই, তাদের নিরাপত্তা বাসস্থান নেই, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। অর্থাৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যারা শিশু, ভবিষ্যৎ প্রজন্ম যারা ফুলের মতো নিষ্পাপ যারা, তারাও আজ রাষ্ট্রনায়কদের দুর্নীতি নাশকতামূলক কাজের দ্বারা নিহত, তাদেরও স্থান নেই। এ মুহূর্তে মরে যাব নাকি, আমাদের পথ নেই, আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবি এখানে বলতে চাইলেন তাহলে আমাদের কি বেঁচে থাকার অধিকার নেই পৃথিবীতে? কবি নির্দেশ বাণী দিয়ে বললেন যে আমাদের যেহেতু পথ নেই, মুহূর্তে মরে যাবার সন্দেহ রয়েছে, তাই আমাদের উচিত একমাত্র আরো বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ সংঘবদ্ধ ভাবে থাকা। আমাদের ইতিহাস নেই, অথবা এমন ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। কবি বলেন সাম্রাজ্যবাদীদের প্রভুত্বের ফলে সাধারণ মানুষের ইতিহাস কোথায়, কিংবা যদিও ইতিহাস রয়েছে সেখানে চোখ মুখ ঢাকা, অর্থাৎ ইতিহাসে আমাদের মত প্রকাশের, বাক শক্তি প্রকাশের ক্ষমতা নেই। আমরা যেন বোবা রুদ্ধ সবাই। তাই তিনি বললেন আমাদের চোখ মুখ ঢাকা। আমরা ভিখারি 12 মাস, পৃথিবী হয়তো বেঁচে আছে কিংবা মরে গেছে। একথা বললেন কেন না, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে, কারণ মানুষের পাশবিক অত্যাচার দেখে কবি এই হতাশ বোধ প্রকাশ করে কথা বললেন। আমাদের কথা কে জানে, আমরা ফিরছি দৌড়ে দৌড়ে। অর্থাৎ সাধারণ মানুষের কথা কারো জানা নেই, সাধারণ মানুষের কথা দিয়ে ইতিহাস লেখানো হয় না, সাধারণ মানুষের স্থান নেই যেন। আমরা ফিরছি দৌড়ে দৌড়ে, আমরা নিজ বাসভূমিতে থেকেও যেন পরবাসী আজ আমরা। কিন্তু কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি, আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি। তো কবি শেষ প্রান্তে এসে উপসংহারে কি দেখালেন, বললেন আশার আলো বাণী শুনিয়ে বললেন তবু তো আমরা কজন আছি, আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ একমাত্র আমাদের সংঘবদ্ধভাবে মানববন্ধনের মাধ্যমে অশুভ শক্তিকে বিনাশ করার জন্য এগিয়ে আসতে হবে। সংঘবদ্ধতাই একমাত্র হাতিয়ার। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে শঙ্খ ঘোষের লেখা আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার থেকে আমরা লেখক পরিচিতি, উৎস, প্রেক্ষাপট, বিষয়বস্তু, সমাজের বুকে তিনি যে বার্তা দিচ্ছেন এবং লাইন ধরে পুঙ্খানুপুঙ্খ ভাবে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো তা কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে। ভালো লাগলে তোমাদের লাইক করো,
তোমাদের পরবর্তী ভিডিওতে আমি এমসিকিউ এসএকিউ প্রশ্ন নিয়ে হাজির হব এবং লিখিয়ে দেবো। তো সেগুলো লিখিয়ে দিলে তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই অসুবিধা হবে না। দেখা হবে তোমাদের পরবর্তী ভিডিওতে।